শিক্ষকরা দীর্ঘদিন অপেক্ষা করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শিক্ষকদের ভাগ্যর উন্নয়ন ঘটবে, শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে এসেও শিক্ষকদের এখন পর্যন্ত ভাগ্যর পরিবর্তন হচ্ছে না। দীর্ঘদিন যাবৎ শিক্ষকরা অপেক্ষা করেছিল তাদের বদলি, তাদের বাড়ি ভাড়া, তাদের চিকিৎসা ভাতা, তাদের উৎসব ভাতা। কিন্তু আজ পর্যন্ত শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হয়নি। গতকালকে অথবা গত পরশুদিন আমরা দেখেছি শিক্ষা মন্ত্রণালয় পরপর দুটি প্রজ্ঞাপন জারি করেছেন। আসলে তারা প্রজ্ঞাপন জারি করতে পেরেছেন বা পারেন। একদিনে দুটি প্রজ্ঞাপন জারি করে, অথচ শিক্ষকদের ভাগ্যর উন্নয়নের জন্য তাদের কোনো পরিপত্র জারি হয় না। কিন্তু তারা দীর্ঘদিন অপেক্ষা করেছিল বদলির জন্য। সেই বদলির জন্য তারা কোনো প্রজ্ঞাপন আজ পর্যন্ত জারি করতে পারেনি। কিন্তু যেটি শিক্ষকরা চায়নি, যেটি শিক্ষকদের প্রত্যাশা ছিল না, অপ্রত্যাশিত, শিক্ষকরা চেয়েছিল ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে। কিন্তু সেই ম্যানেজিং কমিটি প্রথা পুনরায় ফিরে আসছে এবং আজও আমরা দেখেছি যে সেই শিক্ষকরা অ্যাডহক কমিটির জন্য অ্যাডহক কমিটি কিছু, কিছু প্রতারক চক্র এখনই শুরু করে দিয়েছে, এখনই লবিং করা শুরু করে দিয়েছে। তারা অ্যাডহক কমিটি গঠনে ব্যস্ত হয়ে পড়েছে। এতে শিক্ষকরা আবারও উৎকণ্ঠায় তারা আবারও হতাশায় ভুগছেন। আবার ওই ম্যানেজিং কমিটি ৩ মাস, আজকে ১৫ দিন অতিক্রম করতে চলল। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন ঘটবে, শিক্ষকদের পরিবর্তন ঘটবে। কিন্তু আদৌ শিক্ষকদের ভাগ্যের কি পরিবর্তন হবে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে শিক্ষা মন্ত্রণালয়ে ঘুরে গেলেন। কিন্তু শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য আজকে আপনি কোনো কথা বলছেন কিনা? আপনি শুধু শিক্ষা মন্ত্রণালয়ে ঘুরে গেলেই হবে না। আপনি শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আপনার দিকে চেয়ে আছে গোটা শিক্ষক সমাজ। শুধু শিক্ষা মন্ত্রণালয় আপনি পরিদর্শন করলেন, কিন্তু শিক্ষকদের যে জীবনমান সেটি আপনি কখনো খোঁজ নিয়েছেন কিনা, বা তাদের কাছে শিক্ষা মন্ত্রণালয়ে যারা রয়েছেন তাদের কাছে আপনি জানতে চেয়েছেন কিনা আজকে শিক্ষকরা কত টাকা বেতন পাচ্ছেন, শিক্ষকরা কি অবস্থায় আছেন, শিক্ষকরা কি খাচ্ছেন, কখন কি খাচ্ছেন না, তাদের কি সমস্যা রয়েছে, সেগুলি তো আপনার আজকে জানার কথা ছিল। কিন্তু আমরা কি দেখলাম? আপনি আজকে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ে আপনি ভিজিট করেছেন। এটি আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আপনি শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য শিক্ষকদের যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যর বিষয়ে আপনি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের যে ম্যানেজিং কমিটি প্রথা, যেটিকে আমি আয়নাঘরই বলে থাকি, যে আয়নাঘর থেকে শিক্ষক সমাজ মুক্তি পাবে। কিন্তু আদৌ আজ পর্যন্ত শিক্ষক সমাজ সেই আয়নাঘর থেকে মুক্তি পেল না। আবারও পুনরায় অ্যাডহক কমিটি গঠনের জন্য পায়তারা চালাচ্ছে, সাবেক সরকারের সেই পথেই হাঁটছে। কোন অদৃশ্য শক্তি এটিকে আবার আর সারা দেশের শিক্ষকরা স্বাচ্ছন্দ্য বোধ করেছিল যে ইউনোর মাধ্যমে যেখানে অনিয়ম ছিল সেটি কিন্তু অনেকটা দূর হয়েছে। কিন্তু সেই অনিয়ম থেকে আবার নিয়মের দিকে যে নিয়মটি ছিল অনিয়ম, সেই অনিয়মটি কিন্তু দূর হয়েছিল। কিন্তু আবারও সেই নিয়োগ প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং এতে শিক্ষকদের উপর ওই ম্যানেজিং কমিটি আবারও নির্যাতনের আমরা দেখতে পাচ্ছি। আবারও নির্যাতনের কিন্তু আবারও একটি হাতিয়ার হয়ে আসছে। কিন্তু শিক্ষকরা চেয়েছিল যে ম্যানেজিং কমিটি প্রথা শিক্ষকরা আহত হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার ম্যানেজিং কমিটি প্রথম ভেঙে দেওয়া হয়েছিল। সংক্ষিপ্ত বাণী, আম ম্যানেজিং কমিটি যে সভাপতি সেটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু আবারও শিক্ষকরা কি দেখলো? পরপর ২ টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। শিক্ষকরা চেয়েছিল, তারা বদলি চেয়েছিল, বদলির জন্য আপনারা কালক্ষেপণ করছেন। শিক্ষকরা কিন্তু তারা কিন্তু মানসিকভাবে ভালো নেই। আজকে শিক্ষকরা চেয়েছিল বদলি, সেই বদলির জন্য আপনারা কোন প্রজ্ঞাপন আজ পর্যন্ত জারি করতে পারেননি। কিন্তু আপনারা যেটি শিক্ষকদের প্রত্যাশা না, অভিভাবকদের প্রত্যাশা না, সেই অপ্রত্যাশিত যে আপনারা প্রজ্ঞাপন সেটি জারি করেছেন যে ম্যানেজিং কমিটি, অ্যাড হক কমিটি গঠনের জন্য। সারা দেশে যদি ম্যানেজিং কমিটি গঠনই করতে হয়, তাহলে এটি সংযোজন বিয়োজন করতে পারতেন। সেখানে ম্যানেজিং কমিটির সদস্য কারা হতে পারবে? একজন যদি আবারও যদি আমরা দেখছি সেই পথেই হাঁটছে, রাজনীতিবিদরা যদি এই চেয়ারে বসে আবার ম্যানেজিং কমিটির সভাপতি হয়, আবার শিক্ষকদের উপর আমি আবার লক্ষ্য করছি শিক্ষকদের উপর আবারও টর্চার সেল যেটিকে বলা হয়, সেই আয়নাঘরে নিয়ে আবারও শিক্ষকদেরকে নির্যাতন করা হবে। কথায়, কথায় তাদের সাথে বাজে ব্যবহার করা হবে এবং চাঁদা দাবি করা হচ্ছে। বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষকদেরকে হয়রানি করা হচ্ছে। টাইম স্কেল উচ্চতার গ্রেড
এবং এমনকি ইন্টারসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকে বিভিন্ন সময় হয়রানি করা হচ্ছে। টাকা ছাড়া তাকে নিয়োগপত্র দিচ্ছে না। এমনও কিন্তু প্রমাণ রয়েছে তার বিল বেতনের স্বাক্ষর করবেন না। এমনও কিন্তু আমরা দেখেছি। কিন্তু সেই পথেই হাঁটছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষকদের প্রত্যাশা ছিল এই ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে। যদি বিলুপ্ত নাই করেন তাহলে এটি সংযোজন বিয়োজন করা উচিত ছিল, সংস্কার করা উচিত ছিল। যেহেতু আপনারা সংস্কারের কথা বলি এখানে আসছেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের কাছে শিক্ষক সমাজের প্রত্যাশা ছিল ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত এবং শিক্ষকদের জীবনমান উন্নয়ন। শিক্ষকদের আপনারা বলেছেন আপনাদের দাবি দেওয়া থাকলে আপনারা লিখিত আকারে জানান। আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাদের লিখিতভাবে জানানো হয়েছে লিখিত আকারে বিভিন্ন দপ্তরে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে এবং শিক্ষা উপদেষ্টাকে এবং বিভিন্ন দপ্তরে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষকরা কিন্তু দৌড়ঝাঁপ করেছিল এবং দাবি দেওয়া আপনাদেরকে লিখিত আকারে জানানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত দৃশ্যমান কোনো কিছুই শিক্ষকরা দেখতে পাচ্ছে না। আজকে শিক্ষা মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টা পরিদর্শন করেছেন। এটি আমরা ভালোভাবেই দেখছি। কিন্তু শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। শিক্ষা নিয়ে আপনাদের কোনো চিন্তা আছে কিনা? আপনারা আদৌ শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য কোনো পরিবর্তন করবেন কিনা? শিক্ষকরা বাড়ি ভাড়া, বদলি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতার অপেক্ষায় মানে দীর্ঘদিন অপেক্ষা করেছে স্বাধীনতা ৫৩ বছরে শিক্ষকরা বৈষম্যর শিকার হয়ে আসছে। সেই বৈষম্য আজ পর্যন্ত শিক্ষকদের ছাড়ছে না। সকলের ভাগ্যের পরিবর্তন হয় কিন্তু শিক্ষকদের বেলায় শিক্ষকদের ভাগ্যের আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দৃশ্যমান অন্তর্বর্তীকালীন সরকার এসেও দৃশ্যমান কোনো পরিবর্তন শিক্ষক সমাজ দেখতে পাচ্ছে না। একটি বদলি, যে বদলিতে কোনো বাজেটের প্রয়োজন হয় না। সেই বদলির প্রজ্ঞাপন নিয়েও এখন পর্যন্ত টালবাহানা করা হচ্ছে। আপনারা করেছিলেন পারস্পরিক বদলি, সেটি নাটক ছিল। এখন শিক্ষকরা অধীর আগ্রহে আছে। শিক্ষকরা মানসিকভাবে আজকে ভালো নেই। তারা বদলির জন্য অপেক্ষা করছে। তার প্রিয় মাতৃভূমি, তার প্রিয় জন্মভূমি, তার প্রিয় স্বদেশ বা আমি যদি গ্রামটিকে বলি তার সেই নিজ স্থানে নিজ এলাকায় ফিরতে চায়। সেই শিক্ষক অথবা শিক্ষিকা আমরা যাই বলি, ওই জাতি গড়ার মহান কারিগর তিনি কিন্তু তার নিজ স্থানে যেতে চান। কিন্তু আজ পর্যন্ত তিনি কিন্তু আশার আলো দেখতে পাচ্ছেন না। অন্ধকারেই রয়ে গেল তাদের বদলি। সেই বদলি প্রজ্ঞাপন আজ পর্যন্ত জারি করা হলো না। শিক্ষকদেরকে আপনারা কতটা ভালো রাখতে চান? শিক্ষক সমাজকে যদি আপনারা এগিয়ে নিতে চান, শিক্ষা ব্যবস্থাকে যদি এগিয়ে নিতে চান, ভবিষ্যৎ প্রজন্মকে যদি এগিয়ে নিতে চান, তাহলে অবশ্যই আপনাদের ১ম কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা, শিক্ষকদের জীবন মান উন্নয়ন করা। গতকালকে একটি ভিডিও আপনারা দেখেছেন, তারেক রহমান একটি কথা বলেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান, যদি আমি ভুল না করে থাকি পদবিটি, আমার অতটা নেই, স্মরণ নেই। তারপর আমি বলছি, তিনি গতকালকে একটি ভিডিও বার্তায় বলেছেন যে শিক্ষকদের শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের এমনভাবে তাদের জীবনমান উন্নয়ন করতে হবে, শিক্ষকদের জন্য অন্য কিছু চিন্তা না করতে হয়। শিক্ষকদের জন্য তার বাড়িতে আগামীকালকে তার জন্য কোনো দোকানে বা কোনো ফার্মেসিতে বসতে না হয়, তাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। এটি তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জাতির দুর্দিনে তিনি যে একটি চমৎকার কথা বলেছেন যে শিক্ষকরা যারা যারা আজকে পাঠদান করবেন তাদের জন্য চিন্তা করতে না হয়, তারা যেন কোনো ফার্মেসিতে যেতে বসতে না হয়, কোনো দোকানে বসতে না হয়, তাদের জন্য কোনো চিন্তা না করতে হয় পরিবার নিয়ে আগামীকালকে আমার সন্তান কি খাবে, আমার পরিবার আগামীকালকে কিভাবে চলবে সেটির জন্য চিন্তা না করতে হয়। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এমন একটি শিক্ষা ব্যবস্থা যদি হয় তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। তাহলে আমাদের ছাত্র সমাজে যে স্বপ্ন ছিল যে দ্বিতীয়বার আমরা যদি ২০২৪ সালে গণবিপ্লব হয়েছিল সেই বিপ্লবকে ধরে রাখার জন্য আপনাদের যে কাজটি শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে, শিক্ষকদের জীবন মান উন্নত করতে হবে। শিক্ষকদের জীবন মান যদি আপনারা উন্নয়ন না করেন, কখনো আপনারা দেশকে কখনো এগিয়ে নিতে পারবেন না। যত সংস্কার করা হোক না কেন, কোন সংস্কারই কাজে আসবে না। কারণ এই আজকের শিক্ষার্থী, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। কথাটি যদি সত্য হয়ে থাকে, এটি যদি বাস্তব হয়ে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে যেভাবে গড়ে তুলতে হবে সেভাবে অবশ্যই তাদের শিক্ষকদেরকে জীবনমান যদি আপনারা উন্নয়ন না করেন, ভবিষ্যৎ প্রজন্ম যদি অন্ধকারে থেকে যায় তাহলে আপনারা কি সংস্কার করবেন? আপনাদের সর্বপ্রথম কাজ ছিল
শিক্ষা সংস্কার করা, শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা, শিক্ষকদের জীবন মান উন্নয়ন করা, তাহলে ছাত্র সমাজের যে প্রত্যাশা ছিল তারা যা বিপ্লব ২০২৪ সালে ৫ই জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব যে ঘটিয়েছিল সেটি স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সেটা আপনাদের উচিত ছিল ছাত্র সমাজের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে শিক্ষা সংস্কার করা, শিক্ষা ব্যবস্থা সমগ্র শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা। কিন্তু আজও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না সেই আশার বাণী আমরা দেখতে পাচ্ছি না। সে আশার আলো আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা হতাশায় ভুগছি। শিক্ষক সমাজ আজও হতাশায় ভুগছে। শিক্ষকদেরকে দিনের পর দিন, রাতের পর রাত তারা কিন্তু হয়রানির শিকার হয়ে আছে। আবার আমরা দেখতে পাচ্ছি সেই ম্যানেজিং কমিটি প্রথা আবারও নিয়োগ বাণিজ্যর পায়তারা চালাচ্ছে একটি প্রতারক চক্ররা। তারা আজকে আমি দেখেছি যে আজকে নিজে সাক্ষী, আজকেও দেখেছি তারা অ্যাডহক কমিটি নিয়ে তারা আবার তালবাহানা শুরু করেছে। কয়েকটি গ্রুপ আজকে প্রতিষ্ঠানে হাজির হয়েছে। তারা বলছে আমাকে নিতে হবে, অমুক নিতে হবে। আজকেই কিন্তু শুরু হয়ে গেছে তালবাহানা। আপনারা কেন এই নাটকটি শুরু করলেন? আপনারা কেন এই কমিটি ম্যানেজিং কমিটি প্রথা কেন বিলুপ্ত করলেন না? কেন সংস্কার করা হলো না? এখানে যদি আবার একজন রাজনীতিবিদ এখানে এসে যায় তাহলে আমরা তো সাবেক সরকারের পথেই হাঁটলাম। এখানেও তো শিক্ষকদের উপর নির্যাতন করা হবে। তা ম্যানেজিং কমিটি প্রথা এমনইভাবে করা হোক, যদি কোনো করতে হয় ম্যানেজিং কমিটির সভাপতি রাখতে হয়। প্রাথমিক বিদ্যালয় যেভাবে আছে সেভাবেই রাখা হোক। একজন শিক্ষককে ম্যানেজিং কমিটির সভাপতি করতে হবে। যেমন প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা রয়েছে সেখানে প্রাথমিক বিদ্যালয়ে যে ম্যানেজিং কমিটি রয়েছে সেখানে যেকোনো একজন বিদ্যালয়ে শিক্ষককে ম্যানেজিং কমিটির সভাপতি করা যায়। আমাদের মাধ্যমিক সেক্টরেও একজন শিক্ষককে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হোক অথবা তাকে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হোক। এতে দুর্নীতি কমবে। এতে তিনি চাকরিরত অবস্থায় তিনি কোনো অন্যায় করতে পারবেন না। অন্যায় থাকবে না। আরেকটা কথা নিয়োগ বাণিজ্য, সকল প্রকার নিয়োগ বাণিজ্য ইন্টার্নশিপ মাধ্যমে দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া যদি থাকে শিক্ষকদের উপর তারা কিন্তু নির্যাতন করে। কথায় তারা কিন্তু শিক্ষার মান উন্নয়নের জন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন না। তাহলে কিসের স্বার্থে? কার স্বার্থে? যদি শিক্ষার্থীর স্বার্থ হয়, শিক্ষকের স্বার্থ হয়ে থাকে, তাহলে আপনারা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার এটি ম্যানেজিং কমিটি প্রথা, ওই যে ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথা বাতিল করা উচিত ছিল অথবা সংস্কার করা উচিত ছিল। এতে শিক্ষার মান বাড়তে শিক্ষকদের আপনারা চাইলে শিক্ষকদের মতামত নিতে পারতেন যে আসলে আপনারা কি চাচ্ছেন, ম্যানেজিং কমিটি কি এভাবে থাকবে কি থাকবে না, আপনারা কোনো সংস্কার চাচ্ছেন কিনা। কিন্তু শিক্ষকদের কোনো মতামত নেওয়া না নিয়েই আপনারা প্রজ্ঞাপন জারি করলেন। একদিনে আপনারা ২ টি প্রজ্ঞাপন জারি করতে পারলেন অথচ বদলে নিয়ে আপনারা কোন প্রজ্ঞাপন আজ পর্যন্ত জারি করতে পারলেন না। আমরা শিক্ষক সমাজ ঘৃণাভরে প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি। আজকে শিক্ষকদেরকে কতটা আপনারা চাপে রেখেছেন। আজকে শিক্ষকরা মানসিকভাবে ভালো নেই, অর্থনৈতিকভাবে ভালো নেই। তারা পারিবারিক বা অর্থনৈতিকভাবে আমরা যেই বলি না কেন, কোনোভাবেই শিক্ষকরা ভালো নেই। শিক্ষক জাতি যদি মহান কারিগর হয়, সেই শিক্ষকদেরকে আজকে আপনারা চাপে রেখে, তাদের মানসিকভাবে টর্চারে রেখে আপনারা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা চান? আপনারা তাও স্পষ্ট করুন যে আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, আপনাদের কোনো রূপরেখা রয়েছে কিনা। শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য আপনাদের উচিত কিছু পদক্ষেপ গ্রহণ করা। শিক্ষকদের ভাগ্য পরিবর্তন করা। শিক্ষকদের যে বৈষম্য রয়েছে, শিক্ষক সমাজে যে বিরাজমান যে বৈষম্য রয়েছে, সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্য যে বৈষম্য রয়েছে, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা। একজন শিক্ষক মাস্টার্স কমপ্লিট করে মহান পেশায় আসেন। শিক্ষকতা পেশায় আসেন। অথচ তার বেতন হয় একজন গার্মেন্টস কর্মীর চাইতেও কম। তার ৳১২,৫০০ স্কেলে তাকে চাকরিতে প্রবেশ করতে হয়। পৃথিবীতে এমন কোন পেশা নেই যে পেশায় ৳১২,৫০০। শুধুমাত্র বাংলাদেশী একটা পেশা রয়েছে, সেই পেশাটি হচ্ছে শিক্ষকতা পেশা। একজন শিক্ষক সরকারি এবং বেসর ৯৭ ভাগ দায়িত্ব বা রাষ্ট্রের ৯৭ ভাগ দায়িত্ব পালন করেন একজন জাতি গড়ার মহান কারিগর। দায়িত্ব পালন করেও তিনি যা পাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে তিনি পাচ্ছেন ৳১২,৫০০ মাত্র। ৯৭ ভাগ শিক্ষার্থীর দায়িত্ব এমপিভুক্ত শিক্ষকদের কাঁধে, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কাঁধে। অথচ সেই শিক্ষকদের ক্ষেত্রে আপনারা যদি টালবাহানা করেন, স্বাধীনতা ৫৩ বছরে সকলের ভাগ্যর পরিবর্তন হয়েছে, সকলের ভাগ্যর উন্নয়ন হয়েছে। কিন্তু শিক্ষকদের ভাগ্যের আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি। দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। এটি পরিবর্তন করা দরকার মাননীয় প্রধান উপদেষ্টা।
আমরা আশা করি, এখনো আশাবাদী, আপনার হাত ধরেই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন হবে। শিক্ষকদের জীবন মান উন্নয়ন হবে। কিন্তু শিক্ষক সমাজ আর কত অপেক্ষা করলে আপনারা শিক্ষকদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। শিক্ষকদের জীবন মান এগিয়ে নিবেন। এমপিভুক্ত শিক্ষকদের জীবন মান উন্নয়ন করুন। শিক্ষকদের শিক্ষকদের চাওয়াকে আপনারা পাওয়ায় পরিণত করুন। ৫৩ বছরে শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আপনাদের মাধ্যমেও কি পরিবর্তন হবে না? আজকে অন্তর্বর্তীকালীন সরকারে ৩ জন শিক্ষক রয়েছেন। জাতিগণের মহান কারিগর রয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও একজন শিক্ষক। তিনি একজন আলোকিত মানুষ। মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি একজন শিক্ষক এবং আইন উপদেষ্টা তিনি একজন শিক্ষক। কিন্তু শিক্ষক থাকতেও কেন শিক্ষকরা আজকে অবহেলার শিকার, আজকে কেন বৈষম্যর শিকার? শিক্ষকদের কেন ভাগ্যের পরিবর্তন হচ্ছে না? শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে কোনো কথা হচ্ছে না। শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে আজ পর্যন্ত কোনো কথা হচ্ছে না। শিক্ষকদের চিকিৎসা ভাতা নিয়ে আজ কোনো কথা হচ্ছে না। শিক্ষা পরিবর্তন আপনারা কি পরিবর্তন করবেন? আপনার কি শিক্ষকদের যে ভাবনা বা চিন্তা নিয়ে তাদেরকে পরিবর্তন দরকার, শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন দরকার, সেটি আপনাদের আসলে চিন্তা ভাবনা আছে কিনা? শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন করা দরকার কিনা? শিক্ষকদের যদি আপনারা ভাগ্যের পরিবর্তন করেন, অবশ্যই ওই শিক্ষক পাঠদানে তিনি কিন্তু মনোনিবেশ করবেন, তিনি ভালোভাবে পাঠদান করতে পারবেন। কারণ আজকে ৭০০ থেকে ৮০০ কিলোমিটার আপনারা জানেন সকল শিক্ষক এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন ৭০০ থেকে ৮০০ কিলোমিটার দূরে আজকে যারা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু দূর দূরান্তে চাকরি করেন। তার বাবা-মা রেখে অসুস্থ বাবা-মার তিনি সঠিক সময় তার কিন্তু সেবা করতে পারেন না, মায়ের সেবা করতে পারেন না। এটি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। এমনকি তার অসুস্থ বাবা যদি মৃত্যুবরণও করে আমরা দেখেছি কিন্তু ২ থেকে ৩ দিন অতিক্রম করে তিনি কিন্তু সেখানে যেতে পারছেন না। সেখানে গিয়ে তিনি কিন্তু সর্বশেষ তার তো মৃত্যুর যে শয্যা অবস্থা সেখানে তো দেখতে পারেনি না বরং তাকে জানাজাও দিতে পারেন না। কারণ তার জন্য ৩ দিন পর্যন্ত কেউ রাখেন না। লাশটিকেও তিনি দেখতে পারেন না। সবশেষ দেখা তার বাবার অথবা মায়ের মুখখানি দেখতে পারেন না। এর চেয়ে কি হতে পারে? অনেক নারী শিক্ষক রয়েছেন। যে নারী শিক্ষক তাদের আজকে সংসার ভেঙে যাচ্ছে। তাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে বিভিন্ন জায়গায় অনেক নারী শিক্ষক যারা রয়েছেন তারা এই শিক্ষকতা পেশা ছেড়ে দিচ্ছেন। কারণ অনেকে না পারছেন এই স্বামীর সংসার টিকিয়ে রাখতে, না পারছেন সোনার হরিণ নামক এই চাকরিটা ধরে রাখতে। আপনারা শিক্ষকদেরকে যে চাওয়া রয়েছে সেটি আপনারা পাওয়ায় পরিণত করুন। শিক্ষকদের বদলি, শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এটি আপনারা অচিরেই ঘোষণা করুন। আপনারা ডিসেম্বরের মধ্যে আপনারা ঘোষণা করুন অন্যথায় শিক্ষক সমাজ কিন্তু তারা কিন্তু কঠোর হতে বাধ্য হবে। শিক্ষকরা আর পারছে না। আর অপেক্ষা করতে পারছে না। শিক্ষকদের জীবন আর চলছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আজকে শিক্ষকরা চলতে হিমশিম খাচ্ছে। আজকে গোটা চাকরিজীবী আমি মনে করি। চাকরিজীবী সমাজ তারা কিন্তু সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তারা আজকে চলতে পারছে না। পরিবার পরিজন নিয়ে চলতে পারছে না। যে টাকা দেওয়া হয় এদিকে অন্যদিকে বদলি নেই। বাড়ি ভাড়া ৳১,০০০ দেওয়া হয়, চিকিৎসা ভাতা মাত্র ৳৫০০ দেওয়া হয়। উৎসব ভাতা 25% এ দিয়ে আসলে সংসার চালানো কখনো সম্ভব না। একই রাষ্ট্র ব্যবস্থা। একজন সচিবের বেতন হয় ৳১,০০,০০০ অথবা ৳৮০,০০০ আর একজন শিক্ষক তার বেতন হয় মাত্র তিনি কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাষ্ট্রের যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে একজন শিক্ষক এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কিন্তু একজনের বেতন হয় ৳১,০০,০০০ এই বৈষম্যহীন বাংলাদেশে তো এটা থাকার কথা নয়। আরেকজনের বেতন হয় ৳১২,৫০০ মাত্র ৳১২,৫০০। একজন গার্মেন্টস কর্মীরও বেতন বেশি। আমাদের দেশে একজন গার্মেন্টস কর্মী তিনি ১৮ থেকে ২০,০০০ টাকার চাকরিতে প্রবেশ করেন। ওই যে গার্মেন্টসে চাকরিতে প্রবেশ করেন। অথচ একজন অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করেও তার বেতন হয় ৳১২,৫০০। এর চেয়ে জঘন্য কি হতে পারে? আমরা এটা পরিবর্তন চাই। অন্তর্বর্তীকালীন সরকার এসেও শিক্ষকদের ভাগ্যের আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয় না। শিক্ষকদের আজ পর্যন্ত কোনো পরিবর্তন হচ্ছে না। শিক্ষকরা কোনো আশার আলো আজ পর্যন্ত দেখতে পাচ্ছে না। একটা কথা হচ্ছে যে কথাটি হচ্ছে আপনারা ম্যানেজিং কমিটি
আপনারা সংস্কার করুন। শিক্ষকরা ওটি চায় না। শিক্ষকদের যদি আপনারা ভালো রাখতে চান, শিক্ষকদের যদি নির্যাতন থেকে যদি মুক্তি দিতে চান, মুক্ত হোক। শিক্ষকদেরকে মুক্ত করুন। ও আয়নাঘর ম্যানেজিং কমিটি একটা আয়নাঘর। এটা আমি বারবার বলি এই আয়নাঘর থেকে শিক্ষক সমাজকে মুক্ত করুন। শিক্ষকদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিন। আপনারা সারা জীবন ওখানে থাকবেন না। হয়তো আপনারা বলেছেন ৪ বছর থাকবেন অথবা ৩ বছর থাকবেন। কিন্তু আপনাদেরকে শিক্ষক সমাজ আজীবন মনে রাখবে, শ্রদ্ধার সাথে আপনাদেরকে স্মরণ করবে। কিন্তু আপনারা এমন কোন কাজ করে যাবেন না, সবাই থাকবে না কিন্তু শিক্ষকরা থাকবেন। অনেক সরকার স্বাধীনতা ৫৩ বছরে অনেক সরকার এসেছে, অনেক সরকার রাজা আসছে, রাজা গেছে। কিন্তু শিক্ষকদের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারেনি। শিক্ষকদের ভাগ্য আজ পর্যন্ত কেউ কোন দৃশ্যমান কোন পরিবর্তন করতে পারেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষকদের এই ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের কাছে শিক্ষক সমাজের প্রত্যাশা ছিল, তাদের কাছে চাওয়া ছিল যে তারা শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন করবে, শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। কিন্তু আজ পর্যন্ত শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। শিক্ষকদের ভাগ্যের যে চাকা আজ পর্যন্ত সে ঘুরেনি, সেই জায়গাটিই রয়ে গেল। সকলের ভাগ্যের পরিবর্তন হয় স্বাধীনতার ৫৩ বছরে আমরা দেখেছি সকলের ভাগ্যের পরিবর্তন হয়েছে, সকলের ভাগ্যের চাকা ঘুরেছে, কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্যের চাকা আজ পর্যন্ত ঘুরেনি। এমনকি বদলি, সকল সেক্টরে বদলি আছে অথচ এমপিভুক্ত শিক্ষকদের বদলি নেই। তারা মানবতার জীবনযাপন করছে। তারা সঠিকভাবে সমাজে বা তারা যে ৫-১০ জন এর মতো তারা কিন্তু তারা সমাজে বেঁচে থাকার তাদেরও অধিকার আছে। কিন্তু তারা তো সেটি পাচ্ছেন না। রাষ্ট্রের কাছ থেকে তারা যে তাদের যে দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের যে শিক্ষকদের প্রতি যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটি তারা কিন্তু সঠিকভাবে পালন করছেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা শিক্ষকদের ভাগ্য পরিবর্তন করুন। শিক্ষকদের বদলির ব্যবস্থা করুন। শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে লাইভটি শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে হয়তো অন্য কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।